সাল 1985 বলিউডে মুক্তি পায় রাম তেরি গঙ্গা মৈলি, পরিচালক রাজ কাপুর। এই ছবিতে একজন নতুন নায়িকার আবির্ভাব হয়, মন্দাকিনী। সাদা শাড়িতে ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকা সেই দৃশ্য, সমগ্র ভারত সেই দৃশ্য দেখে চমকে গিয়েছিল। মন্দাকিনী রাতারাতি হয়ে উঠলেন দেশের অন্যতম আলোচিত নায়িকা। কিন্তু এই আলোর পেছনে ছিল একটা গাঢ় ছায়া। ভাবুন তো একবার, একটা মানুষ যার নামে মুম্বাইয়ের কোটি কোটি টাকার ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপত, একটা মানুষ যার একটা ফোন কল পেলে বলিউডের বড় বড় প্রযোজক, পরিচালক, এমনকি নায়ক নায়িকারাও ভয়ে ঘাম ছুটে যেত, একটা মানুষ যাকে ভারতের সবচেয়ে বড় শত্রু বলে ঘোষণা করেছে সরকার। কিন্তু সেই একই মানুষের অর্থ বলিউডের পর্দায় ঝলমলে স্বপ্ন তৈরি করত। সেই মানুষটার নাম দাউদ ইব্রাহিম কাসকার। আজকে আমরা এমন একটা গল্প বলতে যাচ্ছি যেটা বলিউডের চকচকে পোশাকের আড়ালে লুকিয়ে আছে। গল্পটা গ্ল্যামারের, গল্পটা গ্যাংস্টারের, গল্পটা ভয়ের, আর সেই অদ্ভুত সম্পর্কের যেখানে স্বপ্নের কারখানা আর অপরাধের জগৎ একে অপরের সাথে হাত মিলিয়ে চলেছিল বহু বছর ধরে। এই গল্পে আছে মন্দাকিনীর মতো নায়িকার অন্তরের কথা, আছে ধুরন্ধর ছবির প্রেক্ষাপট, আছে প্রযোজকদের মাথায় বন্দুক ঠেকানোর ঘটনা, আর আছে সেই প্রশ্ন, কিভাবে এত বড় একটা অপরাধী সাম্রাজ্য বলিউডের রঙিন দুনিয়াতে ঢুকে পড়েছিল। বন্ধুরা, এটা কোনো সিনেমার গল্প নয়, এটাই বাস্তব, সেটা আমরা মুখে স্বীকার করি বা না করি। 1955 সালের 26শে ডিসেম্বর মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার একটা ছোট্ট গ্রামে জন্ম হয় একটি ছেলের, নাম দাউদ ইব্রাহিম কাসকার। বাবা ইব্রাহিম কাসকার ছিলেন মুম্বাই পুলিশের একজন কনস্টেবল। একটি সাধারণ পরিবার, কিন্তু মুম্বাই শহর কখনো সাধারণকে সাধারণ থাকতে দেয় না। ছোটবেলা থেকেই দাউদ বড় হয়েছে মুম্বাইয়ের নাগপাড়া এলাকায়, যেটা ছিল মূলত মুসলিম অধ্যুষিত একটা ঘিঞ্জি এলাকা। এখানে অপরাধের রং ছিল রোজকার জীবনের অংশ। ছোট ছোট গ্যাং, মারামারি, চুরি, এইসব দেখতে দেখতেই বড় হয়েছে দাউদ। তার প্রথম অপরাধের জগতে প্রবেশ ঘটে 60-এর দশকের শেষের দিকে। সে সময়ে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করত হাজি মস্তানের মতো মাফিয়া ডন। বন্ধুরা, আপনাদের বলে রাখি, হাজি মস্তানকে নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। হাজি মস্তান সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন। এবার গল্পে আসি। দাউদ প্রথমে ছোটোখাটো কাজ করত, মাল পৌঁছে দেওয়া, তোলা আদায় সাহায্য করা। কিন্তু দাউদ শুধু একজন ছোট গুন্ডা হয়ে থাকতে রাজি ছিলেন না। 70-এর দশকে দাউদ তার নিজের দল গড়ে তোলেন, ডি কোম্পানি। এই নামে পরিচিত হয় তার গ্যাং। ধীরে ধীরে সে মুম্বাইয়ের চোরাচালান, জমি দখল এবং তোলাবাজির ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করে। 1980-র দশকে দাউদ হয়ে ওঠে মুম্বাইয়ের সবচেয়ে ক্ষমতাশালী মাফিয়া ডন। পুলিশ তাকে ধরতে পারে না, রাজনীতিবিদরা তার ক্ষমতা জানে, ব্যবসায়ীরা তাকে ভয় পায়। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, দাউদ ইব্রাহিমকে নিয়ে, দাউদ ইব্রাহিমের জীবনী বিষয়ে একটি বড় ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তাহলে দাউদ ইব্রাহিমের জন্ম থেকে আজ অবধি সম্পূর্ণ তথ্য আপনারা সেখানে পেয়ে যাবেন। এবার আমরা গল্পে ফিরে আসি। এই সময়ে দাউদের চোখ পড়ল বলিউডের দিকে। কেন? কারণটা সহজ। বলিউড মানে কোটি কোটি টাকার ব্যবসা, কিন্তু সেই সময় বলিউডে কোনো নিয়মতান্ত্রিক অর্থলগ্নির ব্যবস্থা ছিল না। ব্যাংক ফিল্মে টাকা দিত না, তাই প্রযোজকরা বাধ্য হতো অন্য উৎস থেকে অর্থ সংগ্রহ করতে। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছিল দাউদ ইব্রাহিম এবং তার মতো অন্যান্য গ্যাংস্টাররা। 1986 সালে দাউদ ভারত ছেড়ে দুবাই চলে যায়, কিন্তু ভারতে তার নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়। দূর থেকে সে নিয়ন্ত্রণ করত মুম্বাইকে এবং বলিউডকেও। বলিউড আর আন্ডারওয়ার্ল্ডের সংযোগ কিন্তু হঠাৎ করে হয়নি, এটা একটা ধীর প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়াটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে সেই সময়কার বলিউডের অর্থনৈতিক কাঠামো। 70-80-র দশকে বলিউড ছিল সম্পূর্ণ অসংগঠিত একটি শিল্প। কোনো বড় কর্পোরেট কোম্পানি ছিল না, কোনো মাল্টিপ্লেক্স ছিল না। থিয়েটার মালিকরা প্রায়ই প্রযোজকদের ঠকাতো, ডিস্ট্রিবিউটাররা হিসাব না দিয়ে টাকা মেরে দিত। এই পরিস্থিতিতে একজন প্রযোজক যখন সিনেমা বানাতে যেত, তখন তাকে বিশাল ঝুঁকি নিতে হতো। একটা বড় সিনেমা বানাতে সেই সময় কোটি কোটি টাকা লাগতো, ব্যাংক দিত না, তখন কোথায় যাবে তারা? এই শূন্যতাই পূরণ করলো আন্ডারওয়ার্ল্ড। দাউদের ডি কোম্পানি এবং অন্যান্য মাফিয়া গ্যাং বলিউডে বিনিয়োগ শুরু করলো। কিন্তু এই বিনিয়োগের শর্ত ছিল ভয়ানক। প্রথমত, রিটার্ন দিতে হবে অনেক বেশি সুদ।
দ্বিতীয়ত, নির্দিষ্ট নায়ক নায়িকা পরিচালককে কাজ দিতে হবে। তৃতীয়ত, কোনো প্রশ্ন করা যাবে না। আর যদি কেউ অস্বীকার করত তাহলে আসতো ফোন, মুম্বাই থেকে নয়তো দুবাই থেকে। ফোনের ওপার থেকে একটা ঠান্ডা কণ্ঠস্বর, বুঝে শুনে সিদ্ধান্ত নিন। কয়েকটা ঘটনা আমরা জানি যেগুলো এই ভয়ের মাত্রাটা স্পষ্ট করে দেয়। রাকেশ রোশনের উপর হামলার ঘটনা মনে আছে? 2000 সালের জানুয়ারি মাসে রাকেশ রোশনের উপর গুলি চালানো হয়। সৌভাগ্যবশত তিনি বেঁচে যান। তদন্তে বের হয়ে আসে এর পেছনে রয়েছে আন্ডারওয়ার্ল্ডের হাত। তাদের দাবি ছিল হিস্সা, অর্থাৎ ছবির আয়ের ভাগ। প্রযোজক গুলশন কুমার, টি সিরিজের প্রতিষ্ঠাতা, মুম্বাইয়ের অন্ধেরিতে 1997 সালের 12ই অগস্ট তাকে প্রকাশ্যে গুলি করা হয়, 16টি গুলি। অভিযোগ উঠেছিল দাউদের সাথে সম্পর্কিত আবু সালেমের বিরুদ্ধে। গুলশান কুমার নাকি তোলা দিতে অস্বীকার করেছিলেন। পরিচালক মহেশ ভাটকে হুমকি দেওয়া হয়েছিল। চলচ্চিত্র ডিস্ট্রিবিউটরদের জোর করে সই করানো হতো চুক্তিতে। এটা ছিল বলিউডের সেই কালো অধ্যায়, যেটার কথা প্রকাশ্যে কেউ বলতো না, কারণ বললেই বিপদ। কিন্তু এর মধ্যে সবচেয়ে আলোচিত যে সম্পর্কটা, যেটা নিয়ে দশকের পর দশক মানুষ কথা বলেছে, সেটা হলো দাউদ ইব্রাহিম এবং নায়িকা মন্দাকিনীর সম্পর্ক। 1985 সালে বলিউডে মুক্তি পায় রাম তেরি গঙ্গা মৈলি। পরিচালক রাজ কাপুর। এই ছবিতে একজন নতুন নায়িকার আবির্ভাব হয়, মন্দাকিনী। সাদা শাড়িতে ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকা সেই দৃশ্য, সমগ্র ভারত সেই দৃশ্য দেখে চমকে গিয়েছিল। মন্দাকিনী রাতারাতি হয়ে উঠলেন দেশের অন্যতম আলোচিত নায়িকা। কিন্তু এই আলোর পেছনে একটা গাঢ় ছায়া ছিল। মন্দাকিনীর আসল নাম ইয়াসমিন জোসেফ। 1969 সালে তার জন্ম। ছোটবেলা থেকেই সুন্দরী, অভিনয়ের স্বপ্ন, এবং সেই স্বপ্ন পূরণ হলো, কিন্তু সাথে এলো এমন একটা পরিচয় যেটা থেকে তিনি সারা জীবন মুক্তি পাননি। গুজব উঠল দাউদ ইব্রাহিমের সাথে মন্দাকিনীর সম্পর্ক আছে। এই গুজব শুধু গুজব হয়ে থাকেনি। 1993 সালে মুম্বাই সিরিয়াল বম বিস্ফোরণের পর যেই তদন্ত শুরু হয়, সেই তদন্তে মন্দাকিনীর নাম উঠে আসে। অভিযোগ ছিল দাউদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই মন্দাকিনীকে জিজ্ঞাসাবাদ করে। সংবাদপত্রের প্রথম পাতায় বারবার তার ছবি। মন্দাকিনী সবসময় অস্বীকার করেছেন। তিনি বলেছেন তাকে ফাঁসানো হচ্ছে, দাউদের সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু আইনের দুনিয়ায় অস্বীকার করলেই সত্য বদলায় না। তদন্তে যা উঠে এসেছিল, যা বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, তা হলো দাউদ মন্দাকিনীকে পছন্দ করত। দুবাইয়ে তাদের দেখা হতো। দাউদ নাকি মন্দাকিনীর কেরিয়ারে বিশেষ আগ্রহী ছিলেন, এবং সেই সম্পর্কের জেরেই মন্দাকিনী বলিউডে একটা বিশেষ সুরক্ষা পেয়েছিলেন বলেই অভিযোগ। এই অধ্যায়টা বলিউডের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়গুলোর একটি। মন্দাকিনীর কেরিয়ার কিন্তু তুলনামূলকভাবে ছোট ছিল। রাম তেরি গঙ্গা মৈলির পর আর তেমন বড় ছবি পাননি তিনি। কিছু ছবি হয়েছে, কিন্তু সেই প্রথম সাফল্যের ধারে কাছে নেই। পরে জানা গেছে সেই সময় তার জীবনে একজন আয়ুর্বেদিক চিকিৎসকের সাথে পরিচয় হয়, ডক্টর চক্রপাণি শর্মা। পরবর্তীতে মন্দাকিনী তাকেই বিয়ে করেন এবং সম্পূর্ণভাবে বলিউড থেকে সরে যান। কিন্তু তার জীবনে দাউদের ছায়া, সেটা কখনো পুরোপুরি মুছে যায়নি। মন্দাকিনীর গল্প আসলে একটা বড় প্রশ্ন তুলে দেয়। বলিউডের সেই সময়কার পরিবেশে একজন নতুন মেয়ে যখন স্বপ্ন নিয়ে আসতো, সে কি আদৌ জানতো কোথায় এসে সে পড়েছে? কোন সুতোয় কে তাকে নাচাচ্ছে? সম্ভবত না। এবং সেটাই ছিল সবচেয়ে ভয়ানক দিক। মন্দাকিনীর পর আরও অনেকের নাম এসেছে, অনেকের সাথে দাউদের সংযোগের গল্প বলা হয়েছে। কিন্তু বলিউড সেই গল্পগুলো সবসময় চাপা দিয়ে রেখেছে, কারণ বলিউড নিজেই ছিল সেই চাপার মধ্যে। 12ই মার্চ 1993 মুম্বাই শহর সেদিন কাঁপল। সিরিয়াল বম বিস্ফোরণ, মোট 13টি বিস্ফোরণ। বম্বে স্টক এক্সচেঞ্জ, সেঞ্চুরি বাজার, জাভেরি বাজার, একের পর এক জায়গায় বিস্ফোরণ। 200-র বেশি মানুষের মৃত্যু, হাজারের বেশি আহত। মুম্বাই সেদিন চিনতে পারল আসল দাউদকে। তদন্তে বেরিয়ে এলো সেই বিস্ফোরণের মাস্টার মাইন্ড দাউদ ইব্রাহিম। পাকিস্তানের ISI এর সহযোগিতায় এই ভয়াবহ ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার পর দাউদের পরিচয় সম্পূর্ণ বদলে গেল। এর আগে সে ছিল মুম্বাইয়ের মাফিয়া ডন, একটা ভয়ের নাম, কিন্তু শুধুই স্থানীয় ব্যাপার। এর পরে সে হয়ে উঠল আন্তর্জাতিক সন্ত্রাসী। আমেরিকা তাকে সন্ত্রাসবাদী তালিকায় রাখল।
ভারত তাকে ইন্টারপোলের মাধ্যমে খুঁজতে শুরু করলো। আর এই সময়ে বলিউডের সাথে দাউদের সম্পর্কটা হয়ে উঠল আরও জটিল। কারণ এতদিন যারা দাউদের কাছ থেকে সুবিধা নিয়েছে তারা এখন ভয় পাচ্ছে এই সংযোগ প্রকাশ পেলে কি হবে। যারা চুপ করে থেকেছিল তারা আরও চুপ হয়ে গেল, আর যারা সাহস করে কথা বলতে চাইল তাদের দিকে আন্ডারওয়ার্ল্ডের হুমকি আরও তীব্র হলো। 1993 পর বলিউডে তোলাবাজি অনেক বেড়ে গেল। রিপোর্টে বলা হয়েছে সেই সময় প্রতিটি বড় হিন্দি ছবি মুক্তির আগে প্রযোজকদের কাছে ফোন আসতো। ফোনে দাবি করা হতো নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে, নইলে সিনেমাটি মুক্তি পাবে না বা থিয়েটারে আগুন দেওয়া হবে। কেউ কেউ পুলিশে গেছে, কিন্তু বেশিরভাগই চুপ করে টাকা দিয়ে দিয়েছে। এই পরিবেশে বলিউড পরিণত হয়েছিল এক ধরনের কুয়াশায় ঢাকা দুনিয়ায়, যেখানে সবাই সত্য জানে কিন্তু কেউ বলে না। বলিউড কিন্তু এই সত্যকে সম্পূর্ণ অস্বীকার করেনি। কিছু সাহসী চলচ্চিত্রকার এই সত্যকে পর্দায় আনার চেষ্টা করেছেন। এরকমই একটি ছবি হলো ধুরন্ধর। ধুরন্ধর ছবিটি মূলত এমন একটি গল্প বলে যেখানে অপরাধ জগৎ, ক্ষমতার রাজনীতি এবং বিনোদন জগতের মধ্যে যোগসাজশকে উপস্থাপন করেছে। ছবিতে দেখানো হয় কিভাবে একজন চালাক মানুষ তার চারপাশের মানুষকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করছে। ধুরন্ধর ছবিটির বিষয়বস্তুর সাথে বাস্তব বলিউড আন্ডারওয়ার্ল্ড সংযোগের অনেক মিল খুঁজে পাওয়া যায়। একজন অপরাধী কিভাবে বিভিন্ন মুখোশ পরে সমাজের বিভিন্ন স্তরে বিচরণ করে, এই ধারণাটাই ধুরন্ধরের কেন্দ্রে। আর বাস্তবে দাউদ ঠিক এই কাজটাই করেছিলেন। দাউদ একদিকে ছিল মুম্বাইয়ের ভয়ঙ্কর গ্যাংলর্ড, আর অন্যদিকে ছিল বলিউডের সঙ্গী, ব্যবসার অংশীদার। ধুরন্ধর মানে যে চালাক, যে কৌশলী, যে ধুরন্ধরামি করে সবাইকে। দাউদ ঠিক এই শব্দটার জীবন্ত উদাহরণ ছিল বলিউডের সাথে তার সম্পর্কে। এই ধরনের ছবিগুলো মানুষকে একটা জানালা দিয়েছে। সেই জানালা দিয়ে আমরা দেখতে পাই বলিউডের পেছনে সেই অন্ধকার ঘর, যেখানে ঢুকলে আর সহজে বেরোনো যায় না। ডি কোম্পানি, ব্ল্যাক ফ্রাইডে, শুট আউট অ্যাট লোখন্ডওয়ালা, এই সব ছবিগুলো মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন দিক নিয়ে কাজ করেছে। কিন্তু ধুরন্ধরের মতো ছবি সেই ধুরন্ধর মানসিকতাকে তুলে ধরেছে, যেটা শুধু আন্ডারওয়ার্ল্ডের নয়, পুরো বলিউড সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছিল। দাউদের সাথে বলিউডের সম্পর্কের আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল আবু সালেম। আবু সালেম ছিল দাউদের ডি কোম্পানির একজন গুরুত্বপূর্ণ সদস্য। মুম্বাইয়ে তোলাবাজি এবং ভয় দেখানোর কাজে সে ছিল দাউদের হাত। কিন্তু আবু সালেমের আরেকটা পরিচয় তৈরি হয়েছিল, বলিউডের সাথে তার ঘনিষ্ঠতা। সালেম মনিকা বেদি নামের একজন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। মনিকা বেদি ছিলেন একজন বলিউড অভিনেত্রী যিনি কিছু ছবিতে কাজ করেছিলেন। সালেম এবং মনিকা এই সম্পর্ক বলিউড আন্ডারওয়ার্ল্ডের সংযোগের আরেকটা মাত্রা যোগ করেছিল। 2002 সালে পর্তুগালে আবু সালেমকে গ্রেপ্তার করা হয়, সাথে মনিকা বেদিও ধরা পড়েন জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে। পরে আবু সালেমকে ভারতে প্রত্যার্পণ করা হয়। গুলশান কুমার হত্যায় সালেমের ভূমিকার কথা আগেই বলেছি। এছাড়া সালেম প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে টাকা আদায়ের কাজ করত। কেউ না দিলে জীবন হুমকিতে পড়ত। বলিউডে সেই সময় এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যেখানে প্রত্যেকে জানতো যে আন্ডারওয়ার্ল্ডের সাথে সম্পর্ক রাখা বিপজ্জনক, কিন্তু না রাখলে আরও বিপজ্জনক। এই দ্বিধার মধ্যে আটকা পড়েছিল গোটা বলিউড। পরিস্থিতি বদলাতে শুরু করে 2000 সালের পর থেকে কয়েকটা কারণে। প্রথমত, ভারত সরকার চলচ্চিত্র শিল্পকে আনুষ্ঠানিকভাবে শিল্পের মর্যাদা দেয় 2001 সালে। এর ফলে ব্যাংক এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বলিউডে টাকা ঢালতে শুরু করে। আন্ডারওয়ার্ল্ডের কালো টাকার বিকল্প তৈরি হয়। দ্বিতীয়ত, মাল্টিপ্লেক্স বিপ্লব। 2000 সালের পরে সারা ভারতে মাল্টিপ্লেক্স থিয়েটার গড়ে উঠতে শুরু করে। পুরনো একক থিয়েটারের জায়গায় আধুনিক বহুতল সিনেমা হল, এবং এই ব্যবসায় আন্ডারওয়ার্ল্ডের থিয়েটার দখলের সুযোগ অনেকটা কমে যায়। তৃতীয়ত, পুলিশ ও তদন্ত সংস্থার কঠোর পদক্ষেপ। আবু সালেম, সোটা রাজন এবং অন্যান্য গ্যাং নেতাদের গ্রেপ্তার বা নিকেশ করার ফলে ডি কোম্পানির মুম্বাই নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। চতুর্থ, গণমাধ্যম এবং তদন্তকারী সাংবাদিকতা। অনেক সাহসী সাংবাদিক এই সংযোগের কথা প্রকাশ করেছেন। যেটা প্রকাশ্যে আসে সেটা বদলানো সহজ নয়। এই সমস্ত কারণে ধীরে ধীরে বলিউড থেকে আন্ডারওয়ার্ল্ডের আঁকড়ে ধরা আলগা হতে শুরু করলো। কিন্তু সম্পূর্ণ কি শেষ হয়ে গেছে? এই প্রশ্নের উত্তরটা সহজ নয়।
আজকের বলিউড অনেক বদলেছে, বড় কর্পোরেট হাউস হয়েছে, নেটফ্লিক্স, আমাজনের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্ম এসেছে, টাকার উৎস অনেক বেশি স্বচ্ছ। দাউদ ইব্রাহিম এখনও পলাতক, ধারণা করা হয় সে পাকিস্তানে আছে। ভারত এবং আন্তর্জাতিক সম্প্রদায় তার প্রত্যাপন চাইলেও পাকিস্তান বারবার তার অস্তিত্ব অস্বীকার করে আসছে। কিন্তু অন্ধকার কি সত্যিই চলে গেছে? মাঝে মাঝে খবর আসে অনলাইনে বিভিন্ন ফিল্ম প্রযোজকদের কাছে আন্ডারওয়ার্ল্ডের নামে হুমকির। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন হুমকি আসে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে। সম্পূর্ণ মুক্তি এসেছে কিনা সেটা নিয়ে সংশয় থেকেই যায়। কিন্তু একটা কথা স্পষ্ট, দাউদ ইব্রাহিম এবং বলিউডের সেই সম্পর্ক শুধু কয়েকজন মানুষের গল্প নয়, এটা একটা পুরো সিস্টেমের গল্প, যেখানে ভয়, লোভ, ক্ষমতা এবং স্বপ্ন, এই চারটে জিনিস মিলে একটা ভয়ঙ্কর জাল তৈরি করেছিল। আর আমরা দর্শক হিসেবে এই সত্যটা জানার অধিকার রাখি, কারণ বলিউড শুধু বিনোদন নয়, এটা একটা আয়না, যেখানে আমাদের সমাজের, আমাদের দেশের, আমাদের ক্ষমতার কাঠামোর প্রতিচ্ছবি দেখা যায়। এবং সেই আয়নায় যদি আধারের ছায়া পড়ে, তাহলে সেটা চিনে নেওয়াটাও জরুরি। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় এই তথ্যগুলো আরও মানুষের জানা দরকার, তাহলে শেয়ার করুন। পরের ভিডিওতে আমরা আরও একটা অজানা গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সত্যের খোঁজে থাকবেন। ধন্যবাদ।